ইরানের ঘরে ঘরে মসজিদে মসজিদে চলছে অস্ত্রের গর্জন। শত্রুরা খামেনির দেশে পা দিলেই হবে খুন। এটি কি আমেরিকাকে ভয় দেখানোর কৌশল? ইরানের সাথে খুব শিগগিরই হচ্ছে শান্তি চুক্তি দাবি ট্রাম্পের। তবে ইরান বলছে এখনো কমেনি মতবিরোধ। কেন চলছে যুদ্ধের প্রস্তুতি? ইরান যুদ্ধের প্রভাব পড়েছে মুসলিম দেশগুলোর কোরবানির পশুর হাটে। বাড়তি দামের কারণে পছন্দের পশু কিনতে পারছেন না অনেকেই। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের প্রায় প্রতিটি ঘরে মসজিদে মসজিদে এমনকি সরকারি টেলিভিশনে চলছে AK-47 গর্জন, অস্ত্রের ঝনঝনানি। দেশটির এমন ভয়ঙ্কর নতুন যুদ্ধংদেহী রূপ এর আগে কখনো দেখেনি বিশ্ব। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চরম উত্তেজনার উত্তাপ লেগেছে ইরানের সবখানেই। সাধারণ ইরানিরা বলছে কোনোভাবেই তারা নিজ দেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেবে না। একদিকে ট্রাম্পের আগ্রাসী হুমকির বিরুদ্ধে সাধারণ মানুষের অনড় অবস্থান, অন্যদিকে বেসামরিক জনগণকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ যেন বদলে দিচ্ছে ইরানের চিরচেনা সমাজকে। ভিয়েতনামের মতো করেই কি গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, নাকি আমেরিকাকে ভয় দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয় পেতে চাইছে খামেনির দেশ? হাফেজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের লাইভ টেলিভিশন স্ক্রিনে হঠাৎ ঝলসে উঠল একটি AK-47 রাইফেল। উপস্থাপক বন্দুক তাক করলেন স্টুডিওতে থাকা একটি পতাকার দিকে, আর পরক্ষণেই গর্জে উঠল সেই অস্ত্র। এটি কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য নয়। ইরানি সরকারি টেলিভিশন বর্তমানে এমন চিত্র প্রচার করে চলেছে। দেশে যুদ্ধের হাওয়া বইতে শুরু করায় বিনোদনের বদলে টিভিতে এখন দেখানো হচ্ছে রাইফেল এবং মেশিনগান চালাতে শেখানোর কড়া সামরিক প্রশিক্ষণ। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রতিক্রিয়ায় একসময়ের শান্ত ইরান এখন ভেতরে বাইরে পুরোপুরি বদলে গেছে। আবারও সংঘাত শুরুর আশঙ্কা সামনে রেখে গোটা দেশে চলছে নানা রকম সামরিক প্রস্তুতি। লাইভ টিভিতে যুদ্ধের ট্রেনিং চমকে দেওয়ার মতো ঘটনা হলেও ইরানে এখন এটাই যেন স্বাভাবিক দৃশ্য। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে বড় বড় শহরের মসজিদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জনসাধারণ। বিশ্লেষকেরা বলছেন সাধারণ ইরানিদের মধ্যে গেরিলা যুদ্ধের প্রস্তুতি এবং এর ব্যাপক প্রচারের মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে অনেকটাই এগিয়ে গেছে তেহরান। ভিয়েতনাম যুদ্ধে সে দেশের জনগণের কাছে চরমভাবে মার খেয়েছিল আমেরিকা। আবারও সেই একই পরিণতি চাইবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ ইরানি জনগণ মনে করে ট্রাম্প ও তার পশ্চিমা শক্তির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আমার মনে হয় ট্রাম্প আলোচনার নাম করে কিংবা হুমকির সুরে যাই বলছে না কেন, সেটার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের কূটনৈতিক ব্যবস্থা এবং সামরিক বাহিনীকে দুর্বল করে দেয়া। এর বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা অনেক বড় মূল্য চুকিয়েছি। এখানে আমাদের শহীদদের রক্ত মিশে আছে। সত্যি বলতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। কোনো অবস্থাতেই ওর সঙ্গে কোনো আপোষ করা চলবে না। ইরান সরকারের যুদ্ধংদেহী মনোভাবের পক্ষে ব্যাপক জনসমর্থন থাকলেও দেশজুড়ে ঢালাওভাবে সামরিক কার্যক্রমের বিরোধিতাও করেছেন অনেকে। বেসামরিক নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ ও টেলিভিশনে সরাসরি অস্ত্র দেখানোর বিষয়ে উঠেছে নানা বিতর্ক। কেউ বলছেন সবারই অস্ত্র চালানো শেখা উচিত। অন্যদিকে বিরোধিতাকারীদের দাবি এর ফলে গোটা দেশে আতঙ্ক আরও বেড়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারণা আমেরিকা অচিরেই আবার ইরানে হামলা করবে। সেক্ষেত্রে আগেভাগে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। ট্রাম্প আক্রমণ করতে পারে এমন আশঙ্কা অনেক বেশি। এবারের হামলা হয়তো স্থানীয় বা নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু তীব্রতা হবে অনেক বেশি। অবশ্য এত কিছু করেও কোনো লাভ হবে না, এবং আমার বিশ্বাস আগেরবারের মতোই এবারও ট্রাম্প কোনো সুফল পাবে না। আমাদের নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটা উচিত হবে না। ইরানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 4000-এর বেশি মানুষকে নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইসরায়েল ও পশ্চিমাদের পক্ষে গুপ্তচর বৃত্তি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যকর হয়েছে অনেকের মৃত্যুদণ্ড। সরকারি টিভিতে প্রকাশ্যে অস্ত্রের প্রদর্শনী এবং ট্রেনিং কার্যক্রম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যুদ্ধের ছায়ায় আমূল বদলে গেছে ইরানি সাধারণ জনগণের জীবনযাত্রা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
খুব শিগগিরই হবে ইরান আমেরিকা শান্তি চুক্তি। বরাবরই যুক্তরাষ্ট্র এমন দাবি করলেও যুদ্ধবিরতির 46 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। নতুন করে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি রয়েছে দুই দেশ। তবে ইরান বলছে ভিন্ন কথা। তাদের দাবি আমেরিকা 60 দিনের যুদ্ধবিরতির কথা বললেও ইরান চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং লেবানন সহ সবখানে হামলা বন্ধ। আর সেখানে তীব্র মতবিরোধ। এই মতপার্থক্য কাটিয়ে কি চুক্তি করতে পারবে দুই দেশ? কেন আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা আর ধোঁয়াশা যেন কাটছেই না। দুই দেশ শান্তি চুক্তির চূড়ান্ত ধাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এমন দাবি করলেও যুদ্ধবিরতির 46 দিন পরও এখন পর্যন্ত তা আলোচনার মুখ দেখেনি। নতুন করে রবিবার আবারও প্রেসিডেন্ট ট্রাম্প জানান 60 দিনের জন্য শান্তি চুক্তি হবে, যেখানে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়ার শর্ত রয়েছে। তবে ইরান বলছে ভিন্ন কথা। তারা বলছে 60 নয়, স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। ফলে দুই পক্ষের তীব্র মতবিরোধ যেন শেষ হচ্ছে না। এখন প্রশ্ন উঠেছে, চুক্তি কি আদৌ হবে নাকি চলতে থাকবে অস্থিরতা? এই ঘোলাটে পরিস্থিতির মাঝেই কি দুই পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? পাকিস্তানের প্রতিনিধিদের ইরান সফরের পর থেকেই তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তির আভাস আসতে থাকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রস্তাবিত নয়া চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানকে অবাধে তেল রপ্তানির সুযোগ দেয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে আমেরিকার শর্তে। কিন্তু সেখানেই বড় বিরোধ। ইরানের কর্মকর্তারা শুরু থেকে বলে আসছে তারা চুক্তিতে যেতে রাজি, তবে দেশের মানুষের অধিকার অক্ষুণ্ণ রাখার পর। ইরান চায় স্থায়ী শান্তি চুক্তি, যেখানে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া আর লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের পাশাপাশি পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার শর্ত দিয়েছে তেহরান। একই সাথে ইরান নতুন করে আবারও হুঁশিয়ারি দিয়েছে, এবার শান্তি চুক্তি ব্যর্থ হলে আর আমেরিকা নতুন করে ইরানের উপর হামলা চালালে পরিণতি হবে আগের চেয়ে ভয়াবহ। তৃতীয় ধাপে আমেরিকার বিরুদ্ধে আরও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের কড়া হুমকি দিয়েছে ইরান। তবে ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করবে তা গোপন রেখেছে ইরানের সামরিক বাহিনী। মোস্তফা খামেনি সরকার বলছে, তেহরানের তৃতীয় ধাপের এ যুদ্ধে কৌশল, রণনীতি, সরঞ্জাম হবে আগের দুটি যুদ্ধের থেকে সম্পূর্ণ ভিন্ন। একই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদিও। বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হামলার জবাব হবে অত্যন্ত ভয়াবহ ও নৃশংস। জানান, বর্তমানে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধের প্রস্তুতি শেষ করেছে। সামরিক বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে আকাশ, নৌ ও স্থলে। এমনকি প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি মাটির নিচেও মজুত রাখা হয়েছে আধুনিক অস্ত্র। যুদ্ধের জন্য অত্যাধুনিক মিসাইল প্রস্তুত আছে বলেও হুমকি দেন ইরানের এই কমান্ডার। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েলের নৃশংস বর্বর হামলা ইরানের পাশাপাশি লেবাননের সাধারণ মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। একসময় নিজের ঘর আর স্বাভাবিক জীবন ছিল লেবাননের মোহাম্মদ সাইদুনের, কিন্তু ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে ঘর হারানোর পর এবার হারাতে হয়েছে নিজের একটি পাও। এখন বৈরুতের সমুদ্র তীরে একটি ছেঁড়া তাঁবুতেই কাটছে তার জীবন। শুধু সাইদুনি নন, তার মতো বাস্তুচ্যুত হয়েছেন দেশটির অন্তত 12 লাখ মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েলের সাম্প্রতিক নৃশংস হামলায় লেবাননে নিহত হয়েছে 3000-এর বেশি নাগরিক। আহতের সংখ্যা 10,000 ছুঁই। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ছেঁড়া একটি তাঁবুর ভেতরে বসে দূরে তাকিয়ে থাকেন মোহাম্মদ সাইদুন। একসময় নিজের ঘর ছিল, সঞ্চয় ছিল, স্বাভাবিক জীবনও ছিল, কিন্তু একের পর এক যুদ্ধ সবকিছু কেড়ে নিয়েছে তার কাছ থেকে। শেষ পর্যন্ত শুধু ঘর নয়, হারাতে হয়েছে নিজের একটি পাও। এখন বৈরুতের সমুদ্র তীরে অস্থায়ী শিবিরেই কাটছে 69 বছর বয়সী এই লেবানিজ বৃদ্ধের জীবন। তার মতো একই অবস্থা লেবাননের লাখ লাখ মানুষের। হিজবুল্লাহ ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে মোহাম্মদ সাইদুন প্রথম বাস্তুচ্যুত হন 2024 সালে। বৈরুতের দাহিয়ে এলাকা থেকে পালানোর সময় আহত হন। যুদ্ধ আর বাস্তুচ্যুত জীবনের কারণে সময় মতো চিকিৎসা না পাওয়ায় পরে হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয় পুরো পা। এই যুদ্ধে আমাদের বাড়ির পাশের ভবনগুলোতে হামলা হয়েছিল। বিস্ফোরণের আঘাতে ঘরের সবকিছু ভেঙে যায়। এখন আর সেখানে থাকা সম্ভব না। পালিয়ে আসতে ঘন্টার পর ঘন্টা
ঘন্টা লেগেছিল। চারদিকে শুধু মানুষ আর আতঙ্ক ছিল। আমি এই ভেবেই চিন্তিত যে এখান থেকে চলে যাওয়ার পর আমি কোথায় যাব। আমার কোনো বাড়ি নেই, আসবাবপত্র নেই, কিছুই নেই। ওরা যদি আমাদের এখান থেকে চলে যেতে বলে আমি কোথায় যাব? আমার মতো আরো অনেক বাস্তুচ্যুত এখানে আছে। আমাদের কিছুই করার নেই। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। চলতি বছরের মার্চে নতুন করে সংঘাত শুরুর পর আবারও ঘর ছাড়তে বাধ্য হন সাইদুন। এখন বৈরুতের জলসীমার পাশে একটি অস্থায়ী তাঁবু শিবিরে আশ্রয় নিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৩,১২৩ জনের বেশি মানুষ নিহত এবং ৯,৫০৬ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া তীব্র হামলার কারণে লেবানন থেকে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। এদিকে যুদ্ধবিরতির মাঝে লেবাননে ২৩ মে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এ হামলায় অন্তত ২০ জন নিহত এবং আহত হয়েছেন বহু মানুষ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। শুধু জ্বালানি তেল গ্যাস নয়, ইরান যুদ্ধের প্রভাব পড়েছে মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাতেও। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই ঈদে পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এবার কোরবানির পশু কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা। চড়া দামের কারণে অনেকেই কিনতে পারছেন না পছন্দের পশুটি। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটের ফলে বেড়েছে পরিবহন খরচ ও পশু খাদ্যের দাম। আর এতে কোরবানির পশুর দাম বাড়িয়েছে বিক্রেতারা। চড়া দামের কারণে কমেছে কোরবানির পশু বেচা কেনাও। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ধীর পায়ে হেঁটে গবাদি পশুর একটি বিশাল মাঠে ঢুকলেন ৫২ বছর বয়সী আব্দুল মজিদ, যেখানে ছোট ছোট অস্থায়ী ছাউনির নিচে দাঁড়িয়ে আছে নানা রঙের ছোট বড় ও মাঝারি আকারের গরু। আব্দুল মজিদ এক ছাউনি থেকে আরেক ছাউনিতে ছুটে যাচ্ছেন। কখনো গরুগুলোর শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন, আবার কখনো বা গরুগুলোর মুখ হা করিয়ে পরীক্ষা করছেন। পাশাপাশি কথা বলছেন গরু দেখাশোনায় ব্যস্ত লোকগুলোর সাথে। হঠাৎ দেখলে মনে হতে পারে তিনি হয়তো কোনো পশু চিকিৎসক, ঘুরে ঘুরে গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন। কিন্তু না, পাকিস্তানের নাগরিক ইলেকট্রিশিয়ান আব্দুল মজিদ কোরবানির পশু কিনতে এসেছেন লাহোরের গরুর হাটে। পশু কিনতে এসে একটার পর একটা ছাউনিতে গিয়েও ফিরে যাচ্ছেন তিনি। আসলে বেশ কয়েকটি পশু পছন্দ হলেও চড়া দামের কারণে সেগুলো না নিয়েই নতুন পশুর খোঁজে যেতে হচ্ছে তাকে। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি আর জ্বালানির দামের কারণে গবাদি পশুগুলো এখন অনেক পাকিস্তানির নাগালের বাইরে। আমি সকাল 10টা থেকে এখানে আছি এবং এখনো বাজারে ঘোরাঘুরি করছি। প্রায় 3:30 বা 4টা বাজে। আমি এখনো কোনো পশু খুঁজে পাইনি। আমি যে পশুটি কিনতে যাচ্ছি তার দাম অনেক বেশি। আমি যে পশুটি কিনতে চাইছি তার দাম 3 থেকে 5 লাখ রুপি। আমার বাজেট মাত্র 1 থেকে 1.5 লাখ রুপি। ব্যবসায়ীরা বলছেন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেছে, তাদের খরচ অনেক বেশি। পশু কেনাটা কঠিন মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। এছাড়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার কারণে পাকিস্তানের আমদানি ব্যয়ও বেড়েছে কয়েক গুণ। গবাদি পশু ব্যবসায়ী বাকির খান জানান, সরকার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোয় পরিবহন ভাড়া বেড়ে গেছে, ফলে গবাদি পশুর দামও বেড়েছে। আমাদের সরকার পেট্রোল ও ডিজেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। আগে গবাদি পশুর গাড়ি ভাড়া ছিল 60 থেকে 65,000 রুপি, এখন 90,000 থেকে 1.5 লাখ পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। সে কারণেই আমরা বেশি টাকা নিচ্ছি। লাহোরের ছাগলের বাজার এবং করাচির উটের বাজারেও চড়া দামের কারণে কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। একই চিত্র আরব দেশ ইরাকেও। বাগদাদের একটি ভেড়ার হাটেও গবাদি পশুগুলোর দাম আকাশছোঁয়া। সাশ্রয়ী মূল্যে কোরবানির পশু খুঁজে ফিরছেন ক্রেতারা। প্রতি বছর আমাদের একটি কোরবানি নিতে হয়। এবার দাম অনেক বেশি। যে ভেড়াটির দাম আগে ছিল 2 লাখ ইরানি দিনার, এখন তার দাম 6 লাখ। আমি সকাল থেকে 4 লাখ দিনার নিয়ে ঘুরছি, কিন্তু মনের মতো একটিও ভেড়া পাইনি। ব্যবসায়ীরা বলছেন, ইরান যুদ্ধের কারণে পশু খাদ্যের আমদানি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে পড়েছে। পশু খাদ্যের চালানগুলো এখন ইরাকে পৌঁছানোর আগে তুরস্ক ও জর্ডানের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যা পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে। এতে গবাদি পশু পালনের ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।
পশুখাদ্যের খরচের জন্য আমাদেরকে দাম বাড়াতে হচ্ছে। আগে যে ভেড়া 4 লাখ দিনারে বিক্রি করতাম তার দাম এখন 10 লাখ না রাখলে আমাকে ক্ষতির মুখে পড়তে হবে। কারণ আগে 1 টন পশুখাদ্যের দাম ছিল 2.5 লাখ দিনার, কিন্তু এখন প্রতি টনের দাম 8 থেকে 9 লাখ দিনার। আকাশছোঁয়া দামের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার কমেছে পশু কেনাবেচা। বিক্রেতারা বলছেন, সাধারণত ঈদের সময় 100টি পশু বিক্রি হলেও চড়া দামের কারণে বিক্রি হচ্ছে মাত্র 10টি। এতে ক্রেতাদের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে পশু ব্যবসায়ীরাও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে আত্মঘাতী হামলায় অন্তত 24 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর 3 সদস্য রয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত 50 জন। রবিবার কোয়েটা শহরের চমন ফটকের কাছে রেল লাইনের পাশে এই আত্মঘাতী হামলা হয়। পুলিশ জানিয়েছে, পেশোয়ারগামী ট্রেনটি যখন কোয়েটার চমন ফটকের একটি সিগন্যাল পার হচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের বগিতে ধাক্কা দিলে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের 2টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশে থাকা অন্তত 10টি যানবাহন। ঘটনার পর উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। তারা বলছে, পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের উত্তরাঞ্চল, আর সেই সঙ্গে ভয়াবহ আকার নিয়েছে পানি সংকট। দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, কোথাও পানির জন্য দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে সাধারণ মানুষকে, আবার কোথাও বাধ্য হয়ে নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে। প্রচণ্ড গরমের এই সময়ে প্রতিদিনের জীবন যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়েছে। কেন এই সংকট এত ভয়াবহ আকার নিল, কি বলছে প্রশাসন আর আবহাওয়া দপ্তর? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক বালতি পানির জন্য প্রতিদিন 10 কিলোমিটার পথ হাঁটতে হচ্ছে ভারতের কিছু রাজ্যের মানুষদের। প্রচণ্ড তাপদাহ ও রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছে চারপাশ, কিন্তু পিপাসা মেটানোর জন্য এক ফোঁটা পানি যেন সোনার চেয়েও দামি। ভারতের রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ, তীব্র তাপপ্রবাহের পাশাপাশি প্রচণ্ড পানি সংকটে সাধারণ মানুষ। মে মাসের এই প্রচণ্ড দাবদাহে পুড়ছে উত্তর ভারত। আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 6 ডিগ্রি বেশি, কিন্তু এই আগুনের হলকার চেয়েও বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে পানির জন্য হাহাকার। দিল্লির রাস্তায় এখন মানুষের চেয়েও পানির ড্রাম আর পাইপের সংখ্যাই যেন বেশি। পানি ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। অনেক এলাকায় ওয়াটার ট্যাঙ্কার পর্যন্ত পৌঁছায় না, যার ফলে আমাদের সমস্যা আরো বহুগুণ বেড়ে যায়। দিল্লি থেকে দূরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পরিস্থিতি আরও করুণ। এখানে শুধু পানি নয়, সংকট রয়েছে বিদ্যুতেরও। জীবন বাঁচাতে মানুষ বাড়ির পাশের পুকুর থেকে নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছে। আমাদের এখানে পানিও নেই, বিদ্যুৎও নেই। এই কষ্টের মধ্যেই আমরা দিন কাটাচ্ছি। কাজ করে আমরা দুমুঠো ভাত জোগাড় করতে পারি, কিন্তু খাওয়ার পানির ব্যবস্থা করতে হয় অনেক দূর থেকে। আমাদের 10 কিলোমিটারেরও বেশি দূর থেকে হেঁটে পানি আনতে হয়। প্রশাসন বলছে, তারা অ্যালার্ট মোডে আছে। যমুনা নদীর ওপারে যেখানে পানির হাহাকার বেশি, সেখানে পাঠানো হচ্ছে বিশেষ ট্যাঙ্কার। কিন্তু এই বিশাল জনসংখ্যার তৃষ্ণা মেটাতে তা কি যথেষ্ট? যমুনা নদীর ওপারে পানির তীব্র সংকট রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমরা পানির ট্যাঙ্কারের ব্যবস্থা করেছি, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। শঙ্করগড় টাউন কাউন্সিল থেকে আমরা তথ্য পেয়েছি। বাকি এলাকাগুলোর জন্য আমরা পুরোপুরি সতর্ক অবস্থানে আছি। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী ভারতে আগামী 27 মে পর্যন্ত এই সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহ চলবে। ইতোমধ্যে দিল্লিতে হিটস্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। প্রকৃতি আর পরিকাঠামোর এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? পানি কি পৌঁছাবে তৃষ্ণার্ত মানুষের কাছে? এমন প্রশ্ন স্থানীয়দের। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সেখানকার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় তাদের পাল্টা গুলিতে নিহত হয় সন্দেহভাজন হামলাকারীও। গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনেই ছিলেন, তবে তার কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে 3 বার হত্যা চেষ্টার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রাণকেন্দ্র হোয়াইট হাউসের চারপাশটা যেমন শান্ত থাকার কথা তেমনই ছিল, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই অপেক্ষা করছিল এক চরম মুহূর্ত। আচমকা গুলির শব্দে পরক্ষণেই চারদিকে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। 23 মে স্থানীয় সময় সন্ধ্যার দিকে হোয়াইট হাউস কমপ্লেক্সের ঠিক বাইরে পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এবং 17th স্ট্রিট নর্থ ওয়েস্টের সংযোগস্থলে গোলাগুলির এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হোয়াইট হাউস জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে। গোলাগুলি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের নর্থ লনে দায়িত্বরত গণমাধ্যম কর্মীদের মধ্যে চরম হুড়োহুড়ি শুরু হয়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা চিৎকার করতে করতে সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে নিয়ে যান এবং সেখানে তাদের নিরাপদ আশ্রয় দেন। এ সময় সাংবাদিকদের প্রায় 40 মিনিটের জন্য লকডাউনে রাখা হয়। আইন প্রয়োগকারী সংস্থার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 17th স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে গুলি চালাচ্ছেন এমন খবর পায় সিক্রেট সার্ভিস। তথ্য পাওয়া মাত্রই সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে যান। এরপর সে ব্যক্তি এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন। মার্কিন ক্ষমতার একদম নাকের ডগায় এই আকস্মিক গোলাগুলি দেখে বিস্মিত হয়ে যান অনেকে। আমাদের মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতে হবে, যেমনটা আমেরিকায় বাক স্বাধীনতার ক্ষেত্রে করা হয়। আমাদের এটা বুঝতে হবে যে সবার মতামতের সাথে আমাদের একমত হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাই বলে আমরা সহিংসতা দেখাতে পারি না। সহিংসতা কখনোই সঠিক পথ হতে পারে না। আসলেই খুব ভয়ঙ্কর। আমরা একটা ভীতিকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মনে হয় চারিদিকে সারাক্ষণই শুধু সহিংসতা লেগে আছে। মানুষ কেন একতাবদ্ধ হতে পারছে না? কেন চারিদিকে শুধু এত ঘৃণা আর সহিংসতা? আপনি অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখতে পারেন, সেটা খুবই ভালো এবং সত্যি অনেক কাজ দেয়, কিন্তু কেউ না কেউ ঠিকই একটা পথ বের করে ফেলবে সেই নিরাপত্তা ভেঙে নিজের ইচ্ছে মতো অঘটন ঘটানোর জন্য। আপনি যতই সুরক্ষিত থাকার চেষ্টা করুন না কেন, দুর্ভাগ্যবশত যে কোনো সময় যে কোনো কিছু ঘটেই যেতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর তথ্য অনুযায়ী নিহত ব্যক্তির নাম নাসির বেস্ট। 21 বছর বয়সী এই তরুণ এর আগেও সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন এবং তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল বলে জানা গেছে। 2025 সালের জুনে তিনি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন। সে সময় নিজেকে ঈশ্বর দাবি করায় তাকে মানসিক পরীক্ষার জন্য ওয়াশিংটনের একটি সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে ইন্টারনেটের অতি ব্যবহার, ভুয়া তথ্যের বিস্তার এবং অর্থনৈতিক ও সামাজিক চাপের কারণে মানুষের মাঝে এক ধরনের তীব্র ক্ষোভ ও একাকিত্ব তৈরি হচ্ছে। অনেকে খুব সহজেই উগ্রবাদে বা সহিংসতায় জড়িয়ে পড়ছেন। বন্দুক বা অস্ত্রের সহজলভ্যতা এই ক্ষোভকে আরও দ্রুত বড় কোনো অঘটনে রূপ দিতে সাহায্য করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ছেলের বিয়ের পারিবারিক আনন্দের মুহূর্তেও হোয়াইট হাউস ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দিতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে ছোট পরিসরে বসছে ট্রাম্প পুত্রের বিয়ের আয়োজন, যেখানে থাকছেন শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও কাছের বন্ধুরা। কিসের এত লুকোচুরি? কেনই বা ছেলের বিয়েতে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। পরিবারের সবচেয়ে আনন্দের মুহূর্ত, অথচ সেই আয়োজনেই থাকছেন না বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়ের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাহামায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি সেখানে থাকছেন না, কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ফ্লোরিডার সমাজকর্মী বেটিনা এন্ডারসনের সঙ্গে বিয়ের আসরে বসেছেন ট্রাম্প জুনিয়র। সপ্তাহান্তে বাহামায় একটি ছোট্ট ব্যক্তিগত দ্বীপে বসবে এই ঘরোয়া আয়োজন। জানা গেছে অতিথির সংখ্যা রাখা হয়েছে খুবই সীমিত। পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও কাছের বন্ধুরাই শুধু থাকবেন অনুষ্ঠানে। সব মিলিয়ে আমন্ত্রিত অতিথির সংখ্যা 50 জনেরও কম হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ছেলে ডন জুনিয়র ও হবু পুত্রবধূর পাশে থাকতে চাইলেও রাষ্ট্রীয় ব্যস্ততা এবং যুক্তরাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের কারণে তিনি যেতে পারছেন না। বিশেষ করে ইরান যুদ্ধ পরিস্থিতি সহ নানা আন্তর্জাতিক ইস্যু এখন তাকে ব্যস্ত রাখছে বলে জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে ট্রাম্প বিয়েতে গেলে বিশাল নিরাপত্তা বহর, সাংবাদিক ও কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো ব্যক্তিগত আয়োজনটি জটিল হয়ে যেত। তাই হবু দম্পতিও চেয়েছিলেন অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত পরিসরে রাখতে। আর সে কারণেই ছেলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনেও হোয়াইট হাউসে থেকে যেতে হচ্ছে ট্রাম্পকে। মোর্শেদা আলম, বাংলা ভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তেলাপোকা জনতা পার্টি নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। একে বিদেশি ষড়যন্ত্র হিসাবে দেখছে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন বিজেপি সরকার। ভারতকে অস্থিতিশীল করতেই এমন ষড়যন্ত্র বলে মনে করছেন অনেক বিজেপি নেতা। অন্যদিকে দলের ভিতর ও শরিকদের একাংশ বলছে, তরুণদের এই ক্ষোভকে গুরুত্ব না দিলে আগামীতে তা বড় বিপদ ডেকে আনতে পারে। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে তুমুল চাপ আর উৎকণ্ঠায় ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড়ের বেগে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টি, সিজেপি বা তেলাপোকা জনতা পার্টি। অনলাইনের গণ্ডি পেরিয়ে এই ঝড় এরই মাঝে ভারতের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। এখন এটিকে বিদেশি চক্রান্ত হিসেবে দেখছে হিন্দুত্ববাদী বিজেপি। তাদের অনেক নেতা বলছেন, ভারতের স্থিতিশীলতা ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত বিদেশি প্রভাব বিস্তার অভিযান এটি। একই সাথে সরকারের শরিক ও নেতাদের একাংশ বলছেন, তেলাপোকা জনতা পার্টি তরুণদের যে ক্ষোভের বিস্ফোরণ তাকে অবহেলা করলে ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে। তরুণদের ক্ষোভকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ২১ মে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তার দোহাই দেখিয়ে তেলাপোকা জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বিজেপির জ্যেষ্ঠ পার্লামেন্ট মেম্বার এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে বলেছেন, এই আন্দোলন দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। বিরোধী দলগুলো জনসমর্থন হারিয়ে এখন সরকারের বিরুদ্ধে অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা করছে। ফলে সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করা মত প্রকাশ দমনের অংশ, এমন অভিযোগ সঠিক নয়। বিষয়টিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কেরালার বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তেলাপোকা জনতা পার্টি প্রধান বিচারপতির বক্তব্যের জেরে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, বরং অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত একটি অপারেশন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে লক্ষ্য করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে আন্তঃসীমান্ত শক্তিগুলো এই প্রচারণা চালাচ্ছে এবং দেশের অভ্যন্তরের বিরোধী দলগুলো এতে ইন্ধন যোগাচ্ছে। তবে বিজেপির এই কড়া অবস্থানের মধ্যেও দলটির অভ্যন্তরে ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা মনে করছেন, বিষয়টিকে শুধুই বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তাদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ক্ষোভ যেভাবে ছড়িয়ে পড়ছে তা ভবিষ্যতের রাজনীতির জন্য বড় সতর্কতা সংকেত। বিশেষ করে তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল টিভিকের উত্থান এবং তরুণ ভোটারদের আকস্মিক সমর্থনকে তারা সতর্কবার্তা হিসেবে দেখছেন। কেউ কেউ আবার এই অনলাইন স্রোতের সঙ্গে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রাথমিক পর্যায়ের মিলও খুঁজে পাচ্ছেন। বিজেপির অন্যতম প্রধান শরিক তেলেগু দেশম পার্টি টিডিপিও সরকারের পদক্ষেপে পুরোপুরি স্বস্তিতে নেই। দলটির সংসদীয় নেতা লাভু কৃষ্ণ বলেন, ভারতের তরুণ সমাজ এখন মূলধারার গণমাধ্যমের বাইরে বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের মত প্রকাশ করছে। তার মতে, তামিলনাড়ুতে বিজয়ের উত্থান সেই পরিবর্তনেরই বড় উদাহরণ। তেলাপোকা জনতা পার্টির অ্যাকাউন্ট বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, যদি সত্যি বিদেশি শক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত না হয় তাহলে এমন হ্যান্ডেল চালু থাকতে দেওয়া উচিত ছিল।
এনডিএ জোটের শরিক দলের আরেক নেতা আরো স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। তার মতে তরুণদের ক্ষোভকে উপেক্ষা করা এখন আর সম্ভব নয়। সরকারের কাছে সব সমস্যার তাৎক্ষণিক সমাধান না থাকলেও তরুণদের উদ্বেগকে অস্বীকার করলে আগামীতে পরিস্থিতি আরো জটিল হতে পারে। তেলাপোকা জনতা পার্টি ভাইরাল হওয়া নিছক অনলাইন দুনিয়ার ঠাট্টা তামাশা নয়, বরং এটি দেশের তরুণ সমাজের হতাশা, ক্ষোভ ও বিচ্ছিন্নতার প্রতীক বলে অভিমত তার। সব মিলিয়ে যতই দিন গড়াচ্ছে ভারতের মূলধারার রাজনীতিতে আরো বেশি আলোচনায় উঠে আসছে তেলাপোকা জনতা পার্টি। তবে আগামীতে এটি সত্যিকারের একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে কিনা তা স্পষ্ট নয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।